লক্ষ্মীদি তুমি? দীপঙ্কর লক্ষ্মীদির চেহারা দেখে খানিকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়েছিল। এ কি চেহারা হয়েছে লক্ষ্মীদির? এ কি পোশাক? মাথা সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। লক্ষ্মীদির বিয়ে হয়ে গিয়েছে? কবে হলো? আর এত ময়লা কাপড় সেমিজ পড়ে আছে কেন? এ কি ঘর? এই ঘরে থাকি কেমন করে লক্ষ্মীদি? ঘরখানেতে যেন আলো ঢোকে না কোনো দিক দিয়ে। পাশে একটা তক্তপোষ পাতা রয়েছে। ঘরময় একটা ভ্যাপসা ভিজে গন্ধ। যে লক্ষ্মীদি অত দামি দামি শাড়ি সেমিজ পরে, সেই লক্ষ্মীদি এখানে থাকি কি করে? দীপঙ্কর বোবার মতো লক্ষ্মীদির দিকে চাইলে তার চোখ দুটো ছলছল করে উঠল। নমস্কার, আমরা শুনছি কথার জাদুঘর বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম। আসুন শুনে নিই আজকের পর্বে কী আছে। শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আপনাদের কমেন্ট এবং মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মতামত জানাতে ভুলবেন না। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বটি। সত্যি বাড়িটা ফাঁকা হয়ে গিয়েছিল। সত্যিটা চলে যাবার পর থেকে যেন দীপঙ্করের মন বসত না কোনো কাজে। আগে অনেক ভাড়াটেই তো এসেছে অঘোর দাদুর বাড়িতে, কেউ তো চিরকাল থাকেনি। ভাড়াটেরা কি কখনো চিরকাল থাকে? একদিন তারা চলেই যায়। সেই ছোটবেলা থেকে কতবার সেই ঘটনা দেখেছে দীপঙ্কর, সেই ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুলের সময় থেকে। তখনও এই পাড়ার দক্ষিণে রাসবিহারী এভিনিউটা হয়নি। পুকুর আর ডোবা দিয়ে তখন জায়গাটা ভরা ছিল। এদিকে হাজি কাশিমের বাগানটাও একদিন ভেঙে নতুন বাড়ি উঠেছে। শিখদের গরুদ্বার হয়েছে বড় রাস্তার উপর, ঠিক পার্কটার পূর্ব গায়ে। সত্যি তো, কত বড় শহর তৈরি হচ্ছে ওইদিকে। নতুন নতুন জমি, নতুন রাস্তা, আর ওইদিকেই ভাড়াটেরা উঠে যায়। নতুন ভাড়াটেরা ওই দিকেই নতুন বাড়ি খোঁজে। নতুন ভাড়াটেরা ওই দিকেই নতুন বাড়ি খোঁজে। ওইদিকে অত ভালো বাড়ি থাকতে এদিকে ঈশ্বর গাঙ্গুলি লেনের ভেতর কে আসবে পচে মরতে? ভালোই তো, কিন্তু অমন করে চলে গেল কেন সত্যিরা? অত ভয়ানক কাণ্ড করে কেন যেতে হলো কাকাবাবুদের? সমস্ত পাড়ার লোক কেন অমন করে ওদের বিরুদ্ধে লাগলো? তখন সবে কলেজ থেকে বেরিয়েছে দীপঙ্কর। ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেছে। সমস্ত রাত জেগে পড়তে পড়তে দিনরাত যে কোথা দিয়ে কেটেছিল তার জ্ঞান ছিল না। প্রথমেই কেমন যেন বড় একলা একলা মনে হতো, যেন কেউ কোথাও নেই দীপঙ্করের, কোনো কাজই নেই তার। মন্দিরে অবশ্য ফুল তখন দিয়ে আসতে হতো, চুন্নুনির বদলে বাজারও করতে হতো। সংসারের অনেক কাজই করতে হতো দীপঙ্করকে। তবুও যেন একলা একলা লাগতো সমস্তক্ষণ। মনে আছে প্রথম দিনই গিয়েছিল বউবাজারে, দাতারবাবুর আপিসে। তার নম্বর খুঁজে খুঁজে যাওয়া কি আর অত সোজা? প্রথমে ধর্মতলায় নেমে ট্রাম বদলে আবার অন্য ট্রামে ওঠা। দুপুরবেলা রাস্তায়, দুপুরবেলার ট্রাম ফাঁকা, একটা লোকও নেই। একজন সামনের দিকে বেঞ্চেতে বসেছিল। সেই লোকটাও নেমে গেল চৌরঙ্গির কাছে। ট্রাম গাড়িতে তখন কেবল কন্ডাক্টর আর সে। হু হু করে রাস্তার একপাশে ঘাসের ওপর দিয়ে ট্রামটা ঝড়ের গতিতে চলেছে। এক মনে অনেক কথা ভাবছিল দীপঙ্কর। কথা যে সত্যি কী ভাবছিল এতদিন পরে তার ঠিক মনে নেই, কিন্তু মনে আছে বড় অন্যমনস্ক ছিল সে। 5টা টাকা ফিরিয়ে দিয়ে আসতে হবে দাতারবাবুকে। টাকাটা ইচ্ছে করেই দেয়নি দাতারবাবু। কিরণ বলেছিল ওই 5টা টাকা দিয়ে শরৎ চাটুর্যের পথের দাবি কিনবে। কিন্তু দাতারবাবুর আপিসটা চিনতে পারলে হয়। 20 বউবাজার স্ট্রিটের দোতলার ওপর আপিস। ওই পাড়ায় অনেক আপিস, ওটা আপিসেরই পাড়া। একলা একলা ট্রামে চড়ে চলতে গিয়ে দীপঙ্করের মনে হলো সে যেন অনেক বড় হয়ে গিয়েছে।
অথচ এমনি করে রোজ সকালবেলা তাকে একদিন আপিসেই যেতে হবে, আর সকলের মতো ভাত খেয়ে দৌড়তে দৌড়তে ছুটতে হবে। কি আশ্চর্য! সবাই বলবে দীপঙ্কর চাকরি করে। কত টাকা মাইনে পায়? 33 টাকা। তা 33 টাকায় কি আর কম নাকি? আর তারপর ফ্রি পাস পাওয়া। যত ইচ্ছে ঘুরে বেড়াও রেলে চড়ে, সকালবেলা টিফিনের কৌটো নিয়ে আপিসে কোনো রকমে যেতে পারলেই হলো। তারপর আর কাজ কিছু নেই। কাজ থাকুক আর না থাকুক, মাস গেলে মাইনেটা ঠিক দিয়ে যাবে। কি আরামের চাকরি! এই পথ দিয়েই আপিসে যেতে হবে। পাড়ার আর সবাই যেমন আপিসে যায় তেমনি করে। সমস্ত কলকাতাটায় যেন বড় ফাঁকা। সত্যি বড় ফাঁকা দেখাচ্ছে শহরটা। অন্তত ট্রামে যেতে যেতে দীপঙ্করের তাই মনে হয়েছিল সেই দিন। সমস্ত দুপুরটা যেন বড় কঠোর আর বড় নিষ্ঠুর বলে মনে হয়েছিল। এইটাই বুঝি পৃথিবীর আসল রূপ। যেই পৃথিবী রাত্রে শীতল হয়, রাত্রে শান্ত হয়, সেই পৃথিবীর সেই রূপটাও যেন সাময়িক। আসলে এই জীবনটার মতো এই দুপুরটাও হলো সবচেয়ে সত্যি। এই জীবনে শান্তি কি পেয়েছে দীপঙ্কর? এই জীবনে সান্ত্বনা কি পেয়েছে কখনো দীপঙ্কর? আর যদি পেয়েও থাকে, সে কতটুকু? কতটুকু তার পরিধি? কতটুকু তার প্রসার? সমস্ত জীবনটাই যেন তার দুপুর কলকাতার, এই এখনকার দুপুরের মতো রুক্ষ, কঠোর, নিষ্ঠুর। টিকিট! দীপঙ্কর যেন চমকে উঠল। এই এতক্ষণ পরে টিকিট! টিকিট কাটার কথা মনেই ছিল না তার। পকেট থেকে পয়সা বার করে কন্ডাক্টরকে দিতেই একটা টিকিট কেটে দিলে সে। দুপুরবেলার টিকিট 3 পয়সা। সস্তা দাম দুপুরবেলা। বিকেলবেলাতে এই টিকিটের দাম 5 পয়সা। গুনে গুনে নগদ 2 আনা এনেছিল দীপঙ্কর। 3 পয়সা গেলে হাতে থাকবে 5 পয়সা। কিন্তু কি যেন সন্দেহ হতেই পকেটে হাত দিয়ে দেখলে, কই 2 পয়সা মাত্র আছে যে পকেটে। তাহলে হঠাৎই লাফিয়ে উঠল দীপঙ্কর, বলে, টিকিট আমি একবার কেটেছি মশাই। কেটেছেন? তা কোথায় গেল টিকিট? কন্ডাক্টর হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। দীপঙ্কর এই পকেট ওই পকেট হাতড়াতে লাগল। কোথায় গেল টিকিটটা? বলে, সত্যি বলছি, আমি টিকিট কেটেছি। আমার এখন মনে পড়ল। কিন্তু কেটেছি বললে তা চলবে না, প্রমাণ তো দেখাতে হবে। কোথাও নেই। আর টিকিট যদি না কেটে থাকে, তাহলে বাকি পয়সা কোথায় গেল? উড়ে গেল নাকি? সমস্ত ট্রামখানার মধ্যে একলা দীপঙ্কর বসে বসে ঘামতে লাগল। যদি দাতারবাবুর সঙ্গে না দেখা হয়, কেমন করে ফিরবে সে? পয়সা কোথায় তার কাছে? সেকেন্ড ক্লাসে এলেও তো আরও পয়সা লাগবে। ধর্মতলা থেকে লালবাজার পর্যন্ত না হয় হেঁটেই চলে যাবে। কিন্তু তারপর ফেরবার সময়? সঙ্গে তো আর বেশি পয়সা নেই তার। কাছে শুধু একটা অচল 5 টাকার নোট। সেটা দাতারবাবুকে ফেরত দিতে হবে। দরকার হলে বাধ্য হয়ে না হয় সেই নোটটাই ভাঙাতে হবে শেষ পর্যন্ত। কিন্তু যদি দাতারবাবুর সঙ্গে দেখা না হয়? হঠাৎই নজরে পড়ল ট্রামের মেঝের ওপর তার টিকিটখানা পড়ে আছে। কুড়িয়ে দেখলে দীপঙ্কর, বললে, এই দেখুন, এই তো আমার টিকিট। কন্ডাক্টর হাতে নিয়ে টিকিটটা ভালো করে দেখলে, অনেকক্ষণ পরীক্ষা করে তারপর বললে, কিন্তু এখন তো কাটা হয়ে গেছে আপনার টিকিট। তাহলে এই টিকিটটা নিয়ে আমার পয়সাটা ফেরত দিন। আর ফেরত হবে না, আমি টিকিট কেটে ফেলেছি। তাহলে? দীপঙ্কর মহা সমস্যায় পড়ল। বললে, দেখুন, আমার কাছে ফিরে আসবার আর পয়সা নেই। আমাকে বড় বিপদে পড়তে হবে। তা আমি কি করব? আমারও তো হেড অফিসে হিসেব দাখিল করতে হবে। কি আশ্চর্য! এমনিভাবে সবাই ঠকাবে তাকে? অথচ সে তো টিকিট কেটেছে ঠিক ঠিক করে।
কন্ডাক্টরটা আবার দাঁড়ালে দরজার কাছে। হু হু করে ট্রামটা চলেছে। ধর্মতলায় আসতেই দীপঙ্কর নেমে পড়ল। যেন তার ঘেন্না ধরে গেছে ট্রামের ওপর। এতটুকু উপকার করতে পারল না লোকটা। লোকটা আসলে বদমাইশ। সে তো প্রমাণ পেলে যে সে টিকিটটা কেটেছে। তাহলে নতুন টিকিটটা ফেরত নিতে কী দোষ? যত সব বদমাইশ লোক রেখেছে ট্রাম কোম্পানি। নিজের মনেই গজগজ করতে লাগলো দীপঙ্কর। কোথা দিয়ে যে বউবাজারে যেতে হয় সেই রাস্তাটাও যেন ভুলে গেল দীপঙ্কর। সোজা ট্রাম রাস্তা ধরে গেলে আর রাস্তা ভুল হবার কথা নয়। সোজা রাস্তা দিয়ে গিয়ে ঘুরে ডান দিকে গেলেই লালবাজার। লালবাজারে পুলিশের থানাটা আছে, আর তারপর খানিকটা গেলেই বউবাজার। দুপুরে রোদ্দুরের বাড়িগুলো ছায়ার তলা দিয়ে যেতে যেতে ভয়ানক রাগ হলো লক্ষ্মীদির ওপর। মনে হলো এই যে কিছু সবটুকুর জন্য লক্ষ্মীদি দায়ী। লক্ষ্মীদি নেই বলেই তো এত অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে। লক্ষ্মীদির জন্যই তো এত হয়রানি সকলের কাছে। লক্ষ্মীদির কথাই তো ভাবতে ভাবতে পড়ায় ভালো করে মন বসে না তার। লক্ষ্মীদির জন্যই তো সতী তাকে এমন করে সন্দেহ করে। লক্ষ্মীদি চলে গেছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। সবাই বেঁচেছে, দীপঙ্করও বেঁচেছে, সতীও বেঁচেছে। বিন্দিদিকে যেদিন দেখতে এসেছিল সেদিনকার কথাটাও মনে পড়ে গেল। সতী এসে একেবারে হাজির হয়েছিল ভদ্রলোকদের সামনে। মা বললে, তুমি একেবারে ওদের সামনে এসে হাজির হলে? ওরা কি ভাবলেন বলো তো মা? ভদ্রলোকেরা তখন ঘটককে জিজ্ঞেস করেছেন, ওই মেয়েটি কে? ঘটক মশাই বললে, ও ভট্টাচার্য মশাইয়ের ভাড়াটেদের মেয়ে, কলকাতার কলেজে পড়ে। ওরা কি ব্রাহ্মণ? না, কায়স্থ। কথাবার্তা শুনে দীপঙ্করের মনে হলো সতীকে যেন পছন্দ হয়ে গেছে ওদের। যেন কায়স্থ না হয়ে ব্রাহ্মণ হলে ওরা সতীকেই পছন্দ করতেন। সত্যি সেদিন কি সুন্দর যে দেখাচ্ছিল সতীকে। অথচ সতী তার নিজের গয়না, নিজের স্নো পাউডার, নিজের শাড়ি দিয়ে সাজিয়ে দিয়েছিল বিন্তিদিকে। বেশ করে মনের মতন করে সাজিয়ে দিয়েছিল। বাড়িতে যত কিছু আছে তার সব দিয়ে সাজিয়ে দিয়েছিল। বিন্তিদি বলেছিল, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে ভাই। সতী বলেছিল, খুব সুন্দর দেখাচ্ছে, দেখবে ঠিক পছন্দ হবে তোমাকে, দেখে নিও। মা বলেছিল, তুমি মা তবু যা হোক সাজিয়ে গুছিয়ে দিলে, নইলে এত সব শাড়ি গয়না আমি কোথায় পেতাম? এখন ভালোই ভালোই পার হয়ে যায় মেয়েটা, তাহলে বুঝবো ওর ভাগ্যি। আর তারপরেই অঘটনটা ঘটল। মা বললে, আপনারা একটু বসুন, না খেয়ে যাবেন না, আমি দেখে আসি। ঘরের মধ্যে এসে মা বললে, কি মা, কাঁদছো কেন মা? সতী বললে, এই দেখুন না মাসিমা, আমি যত বোঝাই কিছুতেই থামে না, কেবলই কাঁদছে। কিনে কিনে একেবারে পাউডার স্নো সব ভাসিয়ে দিলে। আমি এত করে সাজালুম। মা তাড়াতাড়ি আঁচল দিয়ে বিন্তিদির মুখটা গালটা মুছিয়ে দিলে। একেবারে অঝোর ধারে কাঁদছিল বিন্তিদি তখনও। মা বলতে লাগলো, ছি, আজকের দিনে কাঁদতে নেই। কি হয়েছে, কি হয়েছে তোমার? বিন্তিদি বললে, ওরা খাচ্ছে না কেন? আমায় পছন্দ করেনি? মা হেসে ফেললে। সতী পাশেই দাঁড়িয়েছিল, সতীও হাসলে। দীপঙ্কর বললে, সতীকে ওদের খুব পছন্দ হয়েছে জানো মা। ওরা জিজ্ঞেস করছিলেন সতীরা ব্রাহ্মণ নাকি কায়স্থ। তুই থাম তো। এই বলেই মা সতীকে বললে, তা তুমি বা ওদের সামনে একেবারে যেতে গেলে কেন মা? চুন্নুনিকে দিয়ে তো আমাকে খবরটা পাঠালেই হতো। সতী বললে, কিন্তু কি যে কান্নাকাটি করছিল বিন্দিতে, আপনি তো তখন দেখেননি মাসিমা, এখন তো তবু একটু থেমেছে। মা বলেছিল, মা বিন্তি, ওরা কি ভাবলেন বলো তো? অমন ছেলে মানুষই করতে আছে। তাহলে ওরা খাচ্ছে না কেন? খাবেন খাবেন, নিশ্চয়ই খাবেন, সেই কথাই তো ওদের বলতে গিয়েছিলাম। তা তুমি তো গোল বাঁধালে যত।
তারপরে ভালো করে চোখ মুখ মুছিয়ে দিয়ে মা বললে, তুমি আর কেঁদো না, তুমি একটু স্থির হয়ে বসো তো। বিয়ে কি আর অত সহজে হয় মা? মেয়ে মানুষের বিয়ের অনেক জ্বালা। আর তারপর বিয়ে হয়ে গেলে তুমিও নিশ্চিন্তি আর আমিও নিশ্চিন্তি। তা সেই দিন শেষ পর্যন্ত ভদ্রলোকেরা সত্যিই খেলেন। রীতি না থাক, নিয়ম না থাক, মার পীড়াপিড়িতে কেউ আর না করতে পারলেন না। ব্রাহ্মণের মা বাপ মরা মেয়ে এমনিতেই যত্ন আত্তি পায়নি, তারপর তারা না খেলে মনে বড় কষ্ট পাবে। বিয়ে না হোক ক্ষতি নেই, সম্বন্ধ না হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু ব্রাহ্মণের বাড়ি ব্রাহ্মণ এসেছেন, আর অত দূর থেকে এসেছেন, আর আয়োজন সামান্য যা কিছু করেছেন তিনি, তারা না খেলে কে খাবে? কেউ তো নেই পাত্রের। আপনারা দয়া করে নিয়ে গেলে বুঝবেন যে মেয়ের গুণ কত। সাত চড়েও কথা বেরোয় না মুখ দিয়ে, বাড়ি থেকে এক পাও বেরোয় না, এমনি মেয়ে স্বভাব। এই যে আজকালকার সব মেয়েরা রাস্তাঘাটে বেরোয়, এ মেয়ে তেমনটা নয়। ঘরে নিয়ে গেলেই বুঝবেন এই মেয়ে কত লক্ষ্মী। এই মেয়ের টানেই তো আমি এখানে পড়ে আছি, নইলে কবে চলে যেতুম। ইত্যাদি ইত্যাদি অনেক কথা। ভদ্রলোকেরা লুচি আর রসগোল্লা খেতে খেতে সব শুনতে লাগলেন। ঘটকমশাইও পেট ভরে খেতে লাগলেন, আর চেয়ে চেয়ে সব দেখতে লাগলেন। সবাই চলে যাবার পর মা বললে, আজ তুমি ছিলে বলে সব হলো মা, নইলে কে যে সাজিয়ে গুছিয়ে দিত। সতী বললে, আমি তাহলে এখন আসি মা। দাঁড়াও, ও দীপু, হারিকেনটা একটু ধর তো সতীকে, রাস্তাটা অন্ধকার। বাড়ির সামনে অন্ধকার মতন দীপঙ্কর হারিকেনটা নিয়ে সতীকে রাস্তা দেখিয়ে দিতে এলে। দরজার কাছে এসে বললে, আজ তোমাকেই কিন্তু ওরা বেশি পছন্দ করেছিল, জানো সতী? সতী বললে, আবার বুঝি তোমার বকুনি খাবার স্বাদ হয়েছে? মাসিমাকে বলে দেব? বারে, সত্যি কথা বলাও দোষ। কিন্তু বিন্তিদি কি মনে করলো বলো তো? দীপঙ্কর বললে, না সত্যি, কিন্তু বিন্তিদি তো অত সেজেছিল, তবু হচ্ছে তোমাকেই বেশি ভালো দেখাচ্ছিল। সত্যি কিছুই বললে না, শুধু বললে, ছি। ছি কেন? সতী বললে, ও কথা বলতে নেই। কেন? কেন বলতে নেই শুনি? সতী বললে, দেখছো না আমার এখনো বিয়ে হয়নি, বিয়ে না হলে ওই কথা বলতে নেই। কেন? ওই কথা বললে বুঝি বিয়ে হয় না? সতী হঠাৎ হেসে ফেললে, বললে, তোমার দেখছি কিচ্ছু বুদ্ধিশুদ্ধি নেই। লোকে শুনলে কি ভাববে বলো তো? কি ভাববে? সতী বললে, লোকে ভাববে হয়তো তোমার সঙ্গে আমার অন্য রকম সম্পর্ক। কি সম্পর্ক? সতী হয়তো একটা কোনো উত্তর দিত, কিন্তু হঠাৎই পেছন থেকে মার গলা শোনা গেল। মা বললে, ও মা, তোমার শাড়ি গয়না টয়নাগুলো নিয়ে গেলে না মা? সতী সেইখানেই দাঁড়িয়ে চেঁচিয়ে বললে, কালকে ওসব নিয়ে যাব মাসিমা, আজকে থাক। দীপঙ্কর বললে, যাকগে, তোমাকে সুন্দর বলেছি বলে কিছু মনে করলে না তো? না, মনে আবার কি করব? সুন্দর বললে তো সকলেরই ভালো লাগে, তবে মুখের ওপর বললে একটু সন্দেহ হয়, এই আর কি। আর তাছাড়া আমি তো একলা বলছি না, ওই ভদ্রলোকেরাও বলছিল যে। সতী বললে, ওরা না হয় অন্য কারণে বলছিল, কিন্তু তুমি কি জন্য বলছিলে শুনি? দীপঙ্কর বললে, সত্যি আমার কোনো স্বার্থ নেই। আমার আবার কিসের স্বার্থ থাকতে পারে বলো? তাই দেখছিলাম বটে, তুমি কেবল আমার দিকেই হাঁ করে চেয়েছিলে। দীপঙ্কর বললে, ভাবছিলাম তোমার বিয়ের বেলায় এত কষ্ট করতে হবে না, যে দেখতে আসবে তারই পছন্দ হয়ে যাবে। সতী বললে, আমার বিয়ের জন্য দেখছি তোমার ঘুম নেই একেবারে। দীপঙ্কর লজ্জা পেয়ে গেল, বললে, না না, আমি আর কিছুই বলবো না, তুমি যাও।
মাসিমাকে আমি কালকেই বলে দেব, যা যা বললে সব বলে দেব। দেখো। কি বলবে? সতী আবার হাসল, বললে, মাসিমাকে বলবো আপনার ছেলের একটা বিয়ে দিয়ে দিন শিগগির। সুন্দর মেয়ে দেখলেই তার সঙ্গে কেবল ভাব করবার জন্য ছোকছোক করে আপনার ছেলে। তাহলে তো আমিও বলতে পারি। তুমি কি বলতে পারো শুনি? আমিও কাকাবাবুকে বলতে পারি আপনার ভাইজি ভদ্রলোকের ছেলে দেখলেই তাকে চাকর মনে করে, আর চাকর মনে করে তার গায়ে পয়সা ছুঁড়ে মারে। সতী এইবার থমকে দাঁড়ালো, দীপঙ্করের দিকে একবার চাইলে, তারপর বললে, আচ্ছা ঠিক আছে, আমি এই কথাটাও বলে দেব মাসিমাকে। কি কথা বলবে? বলবো আপনার ছেলে কেবল গায়ে পড়ে লোকের সঙ্গে ঝগড়া করে। এই বলে সতী আর দাঁড়ায়নি, একেবারে নিজের বাড়ির ভেতর ঢুকে গেল। দীপঙ্কর আর সেইখানে তখন দাঁড়ায়নি, সোজা হারিকে নিয়ে নিজের বাড়িতেই ঢুকে পড়েছিল। সেদিন অভ্যাগতদের জন্য অত যে আনন্দের আয়োজন, তার সবটুকুই যেন তারপর তার অন্যমনস্কতার মধ্যেই হারিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মার পীড়াপিড়িতে ভদ্রলোকেরা জলযোগ করতে বাধ্য হয়েছিল। বিন্তিদির কান্নাও একটু থেমেছিল। কিন্তু সব আয়োজন অনুষ্ঠানের মধ্যেও দীপঙ্করের মনে হয়েছিল অনুষ্ঠান যেন শুধু তাকেই কেন্দ্র করে, যেন বিন্তিদির কোণে দেখাটা উপলক্ষ মাত্র। আসলে বিন্তিদির এই অনুষ্ঠানটা না হলে সতী তার গয়নাগুলো এমন করে খুলে দিত না। তার গয়নাগুলো না খুললে সতীকে অমন সুন্দরও দেখাতো না, আর তা না হলে দীপঙ্করও অমন করে সতীকে সুন্দর বলবার অবকাশ পেত না। ঘরের জানালাটা খুলে দিতে বিছানায় শুয়ে শুয়ে দীপঙ্কর স্পষ্ট দেখতে পেলে লক্ষ্মীদের ঘরের আলোটা জ্বলে উঠল, আর ঘরের মধ্যে যেন সতীর ছায়াটা নড়াচড়া করতে লাগলো এদিক ওদিক। আর খানিক পরে ঘরের আলোটা নিভিয়ে দিতেই দীপঙ্করের চোখে সবই অন্ধকার হয়ে এসেছিল। কিরণ বলেছিল, বিয়ে হবার পর কি আর তোকে চাঁদা দেবে ওরা? দেখবি তখন সব ভুলে যাবে। মেয়ে মানুষরা বিয়ের পর আর কিছুই মনে রাখে না। দীপঙ্করের হঠাৎ মনে হলো, যদি কিরণের কথা সত্যি হয়? তা হতেও পারে। কিরণ তো অনেক জানে, অনেক বেশি বোঝে কিরণ। কিরণের কথা সত্যি হওয়াটাই স্বাভাবিক। আর তাছাড়া মনে রাখলেই বা কী লাভ? মনে না রাখাটাই ভালো। এই আপিস পাড়াতেই একদিন কাজের মধ্যে সমস্ত ভুলে যেতে হবে। আগেকার সেই সব দিনের কথাগুলোই কি আর মনে আছে দীপঙ্করের? সেই লক্ষণ সরকার, সেই নির্মল পালির, সেই ফটিক, সেই চণ্ডীবাবুদের বাড়ির কি যেন নামটা? আশ্চর্য, এই কদিনের মধ্যে নামটাও আর মনে পড়ছে না। আর শুধু মানুষই বা কেন, জায়গাও কত বদলে গেল। ইতিহাস বদলায়, আর ভূগোল বদলাবে না? মশাই, দাতারবাবুর আপিসটা এখানে কোথায়? এস দাতার, শিবশঙ্কু দাতার, 20 বি বউবাজার স্ট্রিট। বউবাজারের বড় রাস্তার উপর ঠিক নয়, একটা ছোট গলির ভেতর। দোতলার উপর উঠতে হয়। ঠিক নম্বরটা দেখে মিলিয়ে নিয়ে এই দিক ওদিক চাইতে লাগলো দীপঙ্কর। কাঠের সিঁড়ি দিয়ে লোক উঠছে নামছে, তার পাশ ঘেঁষে সোজা যে যার নিজের কাজে চলে যাচ্ছে। দুপুরবেলার আপিস পাড়া। এই দিকটায় চীনেদের বসতি, অনেক চীনেমেন ঘোরাফেরা করছে আশেপাশে। খড়ম পায়ে গেঞ্জি গায়ে বাড়ির সামনে সরু গলিতেই ঘর বাড়ি বানিয়ে নিয়েছে যেন। হ্যাঁ মশাই, দাতারবাবু কা আপিস কাহা মালুম হ্যাঁ? হাঁ করে সবাই প্রশ্নটা শোনে, কেউ কেউ আবার তেমন আমলই দেয় না। দীপঙ্কর আসল নম্বরটা সামনে এসে বার কয়েক দাঁড়ালো। সাইনবোর্ড নেই যে, দেখে বুঝতে পারবে। দরজায় তালা বন্ধ, একটা রং চটা দরজা। আশেপাশের ঘরে লোকজন রয়েছে, কিন্তু ওই দরজাটাই বন্ধ একেবারে। দীপঙ্কর পাশের ঘরে গিয়ে উকি মেরে দেখলে 2-1 বাঙালি কাজ করছে। হ্যাঁ মশাই, এই আপিসটা কখন খুলবে? ও
আর খুলবে না, ও বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। দীপঙ্কর যেন হতাশ হয়ে পড়ল। এত কষ্ট করে খুঁজে বার করে এখন তাকে আবার ফিরে যেতে হবে? আর কাছে যে পয়সাও নেই ফিরে যাবার, মাত্র 2 পয়সা রয়েছে পকেটে। যেমন করে হোক দাতারবাবুর সঙ্গে দেখা করতেই হবে। অচল 5 টাকার নোটটা বদলে নিতে হবে। কাঠের সিঁড়িটা দিয়ে নিচে নেমে চলে এসেছিল দীপঙ্কর। আবার যদি কাল আসতে হয়, আবার কটা পয়সা খরচ হয়ে যাবে। সেই কালীঘাট থেকে এত দূরে আসা কি আর সম্ভব? আর পয়সাই বা দেবে কেন মা? জিজ্ঞেস করলে দীপঙ্করই বা কী বলবে? দীপঙ্কর আবার উঠল, আপিসটার খোলা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। বললে, হ্যাঁ মশাই, শুনছেন? ভদ্রলোক মাথা তুললে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, আচ্ছা, দাতারবাবুর বাড়ির ঠিকানাটা বলতে পারেন? লোকটা এবার মনোযোগ দিয়ে তার দিকে চাইলে। বললে, কেন বলুন তো, কী দরকার তার সঙ্গে? এই একটা 5 টাকার নোট দিয়েছিলেন, সেটা অচল, বদলে নিতে এসেছি। ভদ্রলোক বললে, সে আর বদল পাবেন না। আপনি বলুন না তার ঠিকানাটা, নিশ্চয়ই বদলে দেবেন। অনেক বোঝানোর পর ঠিকানাটা আন্দাজে বললে ভদ্রলোক। চিনেপাড়ার মধ্যে একটা 1তলা বাড়ির সামনের ঘরে থাকে দাতারবাবু। হলদে রঙের বাড়ি, আলকাতরা মাখানো দরজা, দেখলেই চেনা যাবে। তবে এখন তাকে পাবেন না, দেখুন চেষ্টা করে যদি পান। এখন একটু গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন কি না কদিন। ভদ্রলোকের মন্তব্যটা ভালো লাগলো না দীপঙ্করের। তাড়াতাড়ি আবার সিঁড়ি দিয়ে নেমে এলে। সেই চিনেপাড়ার মধ্যে আরও ভেতরে ঢুকতে হলো তাকে। আশ্চর্য, এও যেন সেই নেপাল ভট্টাচার্য লেনের মতো নোংরা। আসলে ভেতরে ভেতরে সব সমান। ট্রাম রাস্তায় দাঁড়ালে ভাবাই যায় না ভেতরের গলির মধ্যে এত নোংরা জায়গা আছে। হলদে রঙের 1তলা বাড়ি, আলকাতরা মাখানো দরজা। দাতারবাবু এইরকম জায়গায় থাকে? অথচ দাতারবাবুর তো বার্মায় মস্ত বড় ব্যবসা ছিল। লক্ষ্মীদের কাছে শুনেছিল দীপঙ্কর, শুধু লক্ষ্মীদের জন্যই সেই সব ছেড়ে দিয়ে কলকাতায় এসেছে। টাকা কড়ি, ব্যবসা বাণিজ্য সমস্ত দাতারবাবুর কাছে তুচ্ছ। লক্ষ্মীদের জন্য দাতারবাবু সব কিছু ছাড়তে পারে। অথচ সেই লক্ষ্মীদি দাতারবাবুকে ছেড়ে কোথায় চলে গেল? কিরণ ঠিকই বলেছে, মেয়েরা সব ভুলতে পারে, মেয়ে মানুষেরা কিছু মনে রাখে না। দাতারবাবু লক্ষ্মীদির জন্য অত স্বার্থত্যাগ করেছিল, আর লক্ষ্মীদি চলে যাবার সময় সেই দাতারবাবুর কথা একবারও ভাবলে না। দাতারবাবু সেই জন্যই সেই দিন রাস্তায় বলেছিলেন, ভেবে আর কি করবে, তুমি বাড়ি যাও। না, আর বেশি ভাববেন না দীপঙ্কর। দাতারবাবুও নিশ্চয়ই ভাবেন না। একদিন গরিব অবস্থা থেকে উঠেছেন, গরিব অবস্থা থেকে বড় হয়েছেন। একদিন তারও অবস্থা ছিল দীপঙ্করের মতো, কিরণদের মতো। গরিব হওয়ার মধ্যে কোনো লজ্জা নেই, গরিব বলে হতাশ হবারও কোনো কারণ নেই। দাতারবাবুরই কথা। হলদে রঙের 1তলা বাড়ি, আলকাতরা মাখানো দরজা। দীপঙ্কর সামনে গিয়ে দরজায় কড়া নাড়লে। প্রথমটায় কোনো সাড়া এলো না, তারপর আবার কড়া নাড়লে। ভেতরে ঝি চাকর কেউ নিশ্চয় আছে, ভেতর থেকে খিল দেওয়া। যদি চাকর এসে বলে দাতারবাবু বাড়ি নেই, যদি বলে আসতে রাত্রির হবে, রাত 10টা-11টা হবে, ততক্ষণ কি বসে থাকা সম্ভব? কিন্তু দাতারবাবুর কাছে পয়সা না নিয়ে যে তার বাড়ি ফেরবারও উপায় নেই। 2 পয়সা মাত্র পকেটে নড়ছে তার। থাকতেই হবে বসে, উপায় কি? রোজ রোজ তো আর এই দিকে আসা যায় না। এদিকে এলেই 3টে 6টা পয়সা খরচ, আর তারপর বিকেলবেলা 3টের পর 3টে পয়সায় আর হবে না। 3টের পর থেকে আবার ট্রামের ভাড়া বেড়ে যায়।
চিপ মিড ডে ফেয়ার চালু ওই বিকেল 3টে পর্যন্ত। ভেতর থেকে ঝিয়ের গলা পাওয়া গেল। কন হ্যাঁ? দীপঙ্কর বললে, এক দফে দরওয়াজা খুলিয়ে না, হাম বহুত দূর সে আতা হ্যায়। ভেতর থেকে শব্দ এলো, বাবুজি अभी नहीं है घर में। दीपंकर बोले, हम एक ठो चिट्ठी लिखे रखेगा, 1 मिनट के वास्ते खुलिए ना। दरजा खुलल और खुलतेई दीपंकर 2 पा पिछिए एसेছে। लक्ष्मीदी, लक्ष्मीदी तुमी? लक्ष्मीदिও কেমন যেন ভয় পেয়ে পিছিয়ে দাঁড়ালো। দীপু তুই? দীপঙ্কর লক্ষ্মীদির চেহারা দেখে খানিকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়েছিল। এ কি চেহারা হয়েছে লক্ষ্মীদির? এ কি পোশাক? মাথার সিঁথিতে জলজল করছে সিঁদুর। লক্ষ্মীদির বিয়ে হয়ে গিয়েছে? কবে হলো? আর এত ময়লা কাপড় সেমিজ পড়ে আছে কেন? এ কি ঘর? এই ঘরে থাকে কেমন করে লক্ষ্মীদি? ঘরখানাতে যেন আলোই ঢোকে না কোনো দিক দিয়ে। পাশে একটা তক্তপোষ পাতা রয়েছে। ঘরময় একটা ভ্যাপসা ভিজে গন্ধ। তুই হঠাৎ? দীপঙ্কর কি বলবে? তার যেন সব কথা হারিয়ে গিয়েছে। এমন করে এই অবস্থায় লক্ষ্মীদির দেখা পাবে তা ভাবতেই পারেনি দীপঙ্কর। এইখানে এই দাতারবাবুর বাড়িতে? যেই দাতারবাবুকে দিনের পর দিন চিঠি দিয়ে এসেছে, যেই দাতারবাবুর সঙ্গে এই সেদিনও তার দেখা হয়েছে রাস্তায়, সেই দাতারবাবুর বাড়িতেই শেষ পর্যন্ত লক্ষ্মীদিকে দেখতে পেলে। আমি তো ভেবেছিলাম অন্য কেউ ডাকছে, তাই দরজা খুলতে দেরি করেছিলাম। দীপঙ্করের যেন তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। এ কি সত্যি লক্ষ্মীদি নাকি আর কেউ? কি দেখছিস অমন করে তুই? লক্ষ্মীদি যেন তার দিকে চেয়ে হাসছে। দীপঙ্কর বললে, লক্ষ্মীদি তুমি এখানে? আমি যে তোমায় কত খুঁজেছি, কত ভাবছি তোমার জন্য। রাত্রে ঘুমোতে ঘুমোতে হঠাৎ ঘুম ভেঙে যায় তোমার কথা ভেবে। কতদিন রাস্তায় টোটো করে ঘুরে বেরিয়েছি তোমাকে ভাবতে ভাবতে। লক্ষ্মীদি আবার হাসল, বললে, তুই দেখছি এখনো ছেলে মানুষ আছিস। লক্ষ্মীদির কথাগুলো যেন কানে গেল না দীপঙ্করের। লক্ষ্মীদিকে এইখানে দেখে তার আনন্দ হয়েছে নাকি দুঃখ হয়েছে তাও যেন ঠিক করে বুঝতে পারলে না। আনন্দও নয় আবার দুঃখও নয়, যেন একটা বিষয় তার সমস্ত চৈতন্যকে আচ্ছন্ন করে ফেলেছে। কিরণের অসুখের সময় তার কথাগুলো শুনে এতটা আশ্চর্য হয়নি। প্রথম যেদিন লক্ষ্মীদিকে জানালার ফাঁক দিয়ে নাচতে দেখেছিল সেদিনও এত আশ্চর্য হয়নি। সতী যেদিন তার গায়ে 4টে পয়সা ছুঁড়ে দিয়েছিল সেদিনও এত অবাক হয়নি। লক্ষ্মীদি বললে, আয় বস, এখানে বস। এই বলে লক্ষ্মীদি দীপঙ্করের হাত ধরে তক্তপোষটার ওপর বসিয়ে দিলে। দীপঙ্কর ঘরটার চারিদিকে একবার চেয়ে দেখলে। এত নোংরা ঘর, এত নোংরা ঘরে থাকে কি করে লক্ষ্মীদি? যেই লক্ষ্মীদি অত ফর্সা, যে লক্ষ্মীদি অত দামি দামি শাড়ি সেমিজ পরে, সেই লক্ষ্মীদি এখানে থাকে কি করে? এখানে আমি আছি কি করে জানতে পারলি রে তুই? দীপঙ্কর বোবার মতো লক্ষ্মীদির দিকে চাইলে। তার চোখগুলো যেন ছলছল করে উঠল। বাড়িতে ওরা কি বলছে রে সবাই? খুব খুঁজছে তো আমাকে। দীপঙ্কর রেগে গেল, বললে, তুমি হাসছ লক্ষ্মীদি? হাসতে তোমার লজ্জা করে না? কেন রে? হাসবো না তো কি করব? দীপঙ্কর বললে, আর আমি যে ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি তোমার জন্য, তোমার কি একবারও তা মনে পড়ল না? আমার পড়াশোনা কিচ্ছু হচ্ছে না তোমার জন্য, তা জানো? তুমি একটা খবরও আমাকে দিতে পারলে না।
লক্ষ্মীদি এবার কাছে সরে এলে, দীপঙ্করের হাতটা ধরে নিজের কোলের উপর রাখলে। তারপর বললে, সত্যি তুই আমার জন্য খুব ভাবনায় পড়েছিলি না? কিন্তু কি করে তুই জানলি আমি এখানে আছি? দীপঙ্কর জিজ্ঞেস করলে, দাতারবাবু কোথায়? তাকে খুঁজতে এখানে এসেছি। লক্ষ্মীদি বুঝতে পারলে না কিছু, দীপঙ্করের মুখের দিকে চেয়ে রইল। দীপঙ্কর বললে, দাতারবাবু যে সেই 5টা টাকার নোট দিয়েছিল সেটা অচল, সেটা বদলাতেই তো এসেছি। কদিন থেকেই আসবো আসবো ভাবছি, কিন্তু তোমার জন্য ভেবে ভেবে কিছুতেই আসতে ইচ্ছে হচ্ছিল না। তুমি কি লক্ষ্মীদি, তোমার কি একটুও মায়া হয় না? লক্ষ্মীদি একটু গম্ভীর হয়ে গেল। তারপর বললে, কিন্তু তুই তো জানিস না আমি এইদিকে কি বিপদে পড়েছি। তা তুমি একটা খবর দিলেন না কেন আমাকে? আমি খবর পেলেই আসতুম। সে তুই কিছু করতে পারবি না রে, তোকে খবর দিয়ে আর কি লাভ হতো? দীপঙ্কর লক্ষ্মীদির মুখের দিকে চেয়ে দেখলে লক্ষ্মীদি তার হাতটা ধরে যেন অন্যমনস্ক হয়ে গেছে। ঘরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। বেলা বোধ হয় পড়ে এলো। বউবাজারের একতলার ঘর, আলো হাওয়া ঢোকবার পক্ষে বোধ হয় অনুকূল নয় তেমন। দরজা জানালা যা আছে তাও লক্ষ্মীদি বন্ধ করে দিয়েছে। ওরা ভাবছে, আমিও ভাবছি, তোমার জন্য সবাই ভাবছে লক্ষ্মীদি। কাকাবাবু পুলিশের সব থানাতে গিয়ে খবর নিয়ে এসেছেন। তোমার কলেজেও কেউ কিচ্ছু জানে না। তুমি যে কখন কেমন করে কোথায় গেলে কেউই জানে না। সতীও খুব ভাবছে। সতী তো সেদিন আমাকেই সন্দেহ করেছিল জানো। সতী ভেবেছে আমি জানি তুমি কোথায় আছো। শেষকালে তো আমার হাত ধরে টানাটানি করলে, তখন কাকিমা এসে ছাড়িয়ে দিলেন। লক্ষ্মীদি বললে, আমি ভাবতেই পারিনি রে এমনটা হবে। কিন্তু তুমি চলে এলে কেন লক্ষ্মীদি? আগে তো বেশ ছিলে, কেউ জানতেই পারছিল না। যা বলবার দরকার ছিল আমাকে বললেই তো আমি দাতারবাবুকে বলে যেতাম। এখন যদি কেউ টের পায় তুমি এখানে আছো, তুই বলে দিবি নাকি? না, আমি বলবো না। কিন্তু তোমার বাবা তো আসছেন এখানে, এসে যদি তোমাকে খুঁজে বার করেন তখন কি হবে বলো তো? বাবা আসছেন? কি করে জানলি তুই? তোমার বাবার চিঠি তো এলো, আমি দেখলাম। সতীর নামেই চিঠি এলো। সতী তো কাকিমাকে বললে। লক্ষ্মীদি কি যেন ভাবতে লাগলো নিজের মনে। দীপঙ্কর বললে, তার চেয়ে এক কাজ করো না লক্ষ্মীদি। কি কাজ? তুমি বাড়ি ফিরে চলো, তোমার বাবা আসার আগে ফিরে চলো, কেউ কিছুই বলবে না। সতী আমাকে বলেছে কেউ কিছুই বলবে না, আর তাছাড়া পাড়ার কেউ কিছু এখনো জানতেও পারেনি। তুমি যেমন থাকতে তেমনিই থাকবে, ও কথা কেউ তুলবেও না। তাই চলো লক্ষ্মীদি, দাতারবাবুকে একটা চিঠি লিখে রেখে দিয়ে আমার সঙ্গে চলো। লক্ষ্মীদি কথাগুলো শুনেও কিছু বললে না। দীপঙ্কর বললে, চলো না, আবার যেমন ছিলে তেমনি হয়ে যাবে। বিয়ে টিয়ে হয়ে গেলেও কি আর জানতে পারবে? লক্ষ্মীদি বললে, না রে, তার হয় না। হঠাৎ লক্ষ্মীদির মাথার দিকে আবার নজর পড়ল। বললে, তুমি ওই সিঁদুরের কথা বলছো তো? ও তেল দিয়ে ঘষলে একেবারে সাদা হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। দূর, ও কথা বলিস নে, ও মুছতে নেই। আমি যে বিয়ে করেছি। কাকে? দীপঙ্করের প্রশ্নটা যেন হঠাৎ নিজেরই কানে খট করে বাজল। লক্ষ্মীদির দিকে আবার চেয়ে দেখলে দীপঙ্কর। দেখে যেন একটু সরে বসল। মনে হলো লক্ষ্মীদি যেন তাকে হঠাৎ বড় প্রবঞ্চনা করেছে। লক্ষ্মীদিকে হঠাৎ যেন বড় পর বলে মনে হলো দীপঙ্করের। দীপঙ্কর নিজের হাতটা লক্ষ্মীদির কাছ থেকে টেনে নিলে এক মুহূর্তে লক্ষ্মীদির মুখখানা যেন বড় করুণ বলে মনে হলো। যেন মায়া হলো লক্ষ্মীদির দিকে দেখে। বললে, কেন তুমি এই কাজ করলে লক্ষ্মীদি? কি কাজ?
এই দাতারবাবুকে বিয়ে করা? এটা কি তোমার পক্ষে উচিত হয়েছে? কাউকে একবার জিজ্ঞেসও পর্যন্ত করলেন না তুমি, আর একেবারে ঝপ করে এমন একটা কাজ করে ফেললে। ভাবো তো, কেউ জানলো না, শুনল না, কেউ সাক্ষী পর্যন্ত রইল না, আর বিয়ে হয়ে গেল। এই দেখো না, বিন্তিদেরও তো বিয়ে হবে, কত লোকজন এসে দেখে যাচ্ছে, তারপর দুই পক্ষের পছন্দ হলে তবে বিয়ে হবে। এ তোমার কীরকম বিয়ে বলো তো? কিন্তু বিয়ে তো এখন হয়নি, অনেক দিন আগেই হয়ে গেছে। অনেক দিন আগে? কই, আমি তো কিছুই টের পাইনি। হ্যাঁ, তুই সেই চিঠি দিয়ে আসতিস, তখনই বিয়ে হয়ে গেছে আমাদের। কালীঘাটে গিয়ে বিয়ে করেছিলাম আমরা, এতদিন কেউ জানতো না। দীপঙ্কর কথাগুলো শুনতে শুনতে কেমন বিহ্বল হয়ে গেল। লক্ষ্মীদির সব কথাই জানে বলে একটা গর্ব ছিল দীপঙ্করের, আজ সেই গর্বটাও যেন চুরমার হয়ে গেল। নিজের পরাজয়টা যেন খুশি মনে মেনে নিতেই পারল না সে। নিজের ওপরেই তার মায়া হলো শুধু। অনেকক্ষণ পর দীপঙ্কর বললে, তাহলে এখন কি করবে? লক্ষ্মীদি বললে, সেই কথাই তো কদিন থেকে ভাবছি রে। তোর কথাও ভাবছিলাম তুই এলে ভালো হয়। তা তুই এসেছিস, ভালোই হয়েছে। আমি ভীষণ বিপদে পড়ে গেছি রে এখানে এসে। বিপদ? তোমার বিপদ? হ্যাঁ রে, আমি যে কী করব কিছুই বুঝতে পারছি না। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কেন, কি হলো তোমার লক্ষ্মীদি? তুই ভাই আমার একটা উপকার করতে পারবি? দীপঙ্কর বললে, নিশ্চয়ই পারবো, বলো না, কি উপকার করতে হবে? তাহলে শোন। লক্ষ্মীদি গুছিয়ে বসল, বললে, আমি যেদিন এখানে এলুম সেদিনও জানি না যে এখানে আমাকে থাকতে হবে। আগের দিন সকালবেলা শম্ভু চিঠি দিয়েছিল, তার খুব অসুখ করেছে। আমি পরের দিন কলেজে যাবার নাম করে এইখানে চলে এলুম। দেখি শম্ভুর খুব জ্বর। জ্বর দেখে ডাক্তার ডাকতে গেলাম। ভাবলাম রোজগার মতো বিকেলবেলা বাড়ি পৌঁছলেই হবে, কিন্তু আমার সঙ্গে টাকা ছিল না। শম্ভুর বাক্সটার ভেতর হাত দিয়ে দেখলাম টাকা নেই। ওর জামার পকেট, মানি ব্যাগ সব দেখলাম, সেখানেও দেখি মাত্র 1 টাকা পড়ে রয়েছে। কি করি? লক্ষ্মীদের কথাগুলো শুনতে শুনতে দীপঙ্কর যেন সেদিন বিশ্বব্রহ্মাণ্ড ভুলে গিয়েছিল। সেই বউবাজার স্ট্রিটের একতলা ছোট ঘরটার মধ্যে যেন দীপঙ্কর আর লক্ষ্মীদি একেবারে একাকার হয়ে গিয়েছিল সেই দিন। লক্ষ্মীদের বিপদ যেন দীপঙ্করেরই বিপদ হয়ে উঠেছিল। এমন করে লক্ষ্মীদি বিপদে পড়েছিল আর দীপঙ্কর একটা খবরও পেলে না। তারপর তারপর কোথা দিয়ে যে সেই রাতটা কেটেছিল সে জ্ঞানই ছিল না। বিকেল হলো, সন্ধে হলো, রাতও হলো। রাত 8টা বাজল, 9টা বাজল, 10টা বাজল, তারপর 11টা বাজল, আর তারপর এক সময় ভোর হয়ে গেল। সারা রাত লক্ষ্মীদি দাতারবাবুর পাশে জেগে কাটিয়েছে, আর মাথায় জলপটি দিয়েছে। রাত্রে খাওয়া হয়নি, সমস্ত মাথাটা টনটন করছে ব্যথায়। তখন আর কোনো কথা ভাববার মতো অবস্থা নেই। ভোরবেলা শম্ভু তখন চোখ চাইলে, বললে, একটু জল দাও। তখন আমার যে কী অবস্থা, কি করে তোকে বোঝাবো। তা আমাকে একটা খবর দিতে পারলে না তুমি? লক্ষ্মীদি কি একটা উত্তর দিতে যাচ্ছিল, হঠাৎ বাইরের দরজায় কে যেন কড়া নাড়লে। দীপঙ্কর উঠছিল, বললে, এই বোধহয় দাতারবাবু এসেছেন। লক্ষ্মীদি বললে, না, দরজা খুলিসনি। কেন, কে দরজা ঠেলছে? লক্ষ্মীদি বললে, সারাদিন ওরকম দরজা ঠেললে লোকে, ও তোকে কিছু করতে হবে না। কিন্তু দাতারবাবুও তো হতে পারে। না, শম্ভু নয়, শম্ভু বাড়িতে থাকে না। থাকে না?
দীপঙ্কর যেন অবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। দাতারবাবু বাড়িতে থাকে না তো কোথায় থাকে? লক্ষ্মীদি এখানে একলা থাকে নাকি? লক্ষ্মীদি বললে, একলাই তো থাকি, বড় ভয় করে রে আমার এখানে। তা তুমি একলাই বা থাকো কেন? দাতারবাবু কোথায় গেল তোমাকে ফেলে? এখানে তোমাকে কে দেখাশোনা করে তাহলে? কে রান্না করে? কি করে চলে তোমার? বাইরে যে লোকটা কড়া নাড়ছিল সে বোধহয় এতক্ষণে হতাশ হয়ে চলে গেল। দীপঙ্কর বললে, দরজা খুললে না কেন লক্ষ্মীদি? কে ও? কারা ওরা? ওরা সব শম্ভুর পাওনাদার। পাওনাদার? টাকা পায় দাতারবাবুর কাছে? তা শোধ দিয়ে দিলেই তো হয়। লক্ষ্মীদি বললে, সেজন্যই তো শম্ভু এখানে আর থাকে না। আপিসটা পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। কারবার একেবারে খারাপ হয়ে গেছে কি না? যাদের যাদের টাকা দেবার কথা ছিল তারা সবাই কোর্টে গিয়ে নালিশ করেছে, ওয়ারেন্ট বেরিয়েছে ওর নামে। বড় মুশকিলে পড়েছি রে। এখানে এসে পড়েছি আমি, এখন থাকতেও পারি না আর চলে যেতেও পারি না। কি করি বলতো তুই? তা তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে চলো না। তোর সঙ্গে বাড়ি ফিরে যাব? ওরা কি বলবে শেষকালে যদি বাবাকে জানিয়ে দেয়? দীপঙ্কর বললে, কাউকেই জানায়নি লক্ষ্মীদি, আমি ওদের বলেছিলাম। লক্ষ্মীদি নিশ্চয়ই ফিরে আসবে। আর তাছাড়া এখানে তুমি একলা একলা থাকবে কি করে? এখানে আছো কি করে তুমি? কি খাও? কে রাঁধে? লক্ষ্মীদি বললে, রেঁধে খাই না তো, দুদিন শুধু কেনা খাবারই খেয়ে আছি। বলো কি তুমি লক্ষ্মীদি? তুমি চলো, এক্ষুনি চলো আমার সঙ্গে, আমি একটা ঘোড়ার গাড়ি ডেকে আনছি। লক্ষ্মীদি চুপ করে কি যেন ভাবতে লাগলো। দীপঙ্কর বললে, কি ভাবছো এত? ভাগ্যিস আমি এসেছিলাম দাতারবাবুর সঙ্গে দেখা করতে, তাই তো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তুই কি করতে এসেছিলি বললি? দীপঙ্কর বললে, সেই একটা নোট দিয়েছিল না দাতারবাবু, সেটা অচল। একদিন রাস্তায় দেখা হলো, বললেন এইখানে এলে আর একটা নোট দেবেন। তখন তুমি এইখানে চলে এসেছ। লক্ষ্মীদি বললে, তখন থেকেই তো গোলমাল চলছে রে। এখানে নতুন ব্যবসা তোর, নতুন করে সব করতে হচ্ছিল। কত লোক ওকে ঠকিয়ে নিলে, অথচ বর্মায় ওর অত বড় ব্যবসা ছিল। আমার জন্যই সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছে। মানুষটাকে দেখলে আমার নিজেরই কেমন খারাপ লাগে রে। মনে হয় আমিই ওর সর্বনাশের মূল। আমি না থাকলে ও বোধহয় এইরকম করে কাটাতে পারত না। কিন্তু তোমাকে এইখানে একলা ফেলে রেখে দাতারবাবুই বা থাকে কোথায়? কোথায় কোথায় থাকে। হঠাৎ একদিন অনেক রাত্রিরে এসে দরজায় কড়া নাড়ে। দিনের বেলা আসতে সাহস হয় না। আমার কাছে একটা পয়সাও ছিল না যখন চলে গেল। আমার হাতের চুড়িগুলো একটা একটা করে বেচে এই কদিন চালিয়েছি। এই দেখ না, 4টে চলে গেছে, আর এই কটা মাত্র আছে। কিন্তু দেনা শোধ করে দিলেই তো হয়। কত টাকা দেনা? লক্ষ্মীদি বললে, সে অনেক টাকা রে। আমার এই হার কানের দুল সব ওকে দিয়ে দিয়েছি। এখনও অনেক টাকা বাকি আছে। সেই টাকার চেষ্টাতেই তো ঘুরে বেড়াচ্ছে। লক্ষ্মীদের কথাটা শুনে দীপঙ্কর অনেকক্ষণ ভাবতে লাগল। বলে, কিন্তু টাকার জোগাড় যদি আর না হয়? না হলে আর কি করব? শেষকালে যা হবার তাই হবে। কিন্তু ততদিন তুমি এখানে থাকবে কি করে? হাতের বাকি চুড়িগুলো যখন ফুরিয়ে যাবে তখন কি করবে? লক্ষ্মীদি চুপ করে রইল, যেন কি করবে তা ভাববার ক্ষমতাও তার নেই। দীপঙ্কর বললে, এ তোমার কীরকম বুদ্ধি বলো তো লক্ষ্মীদি? তোমার নিজের কথাটাও তুমি একবারও ভাববে না? আর এতে কি দাতারবাবুরই ভালো হবে মনে করো? লক্ষ্মীদি বললে,
কিন্তু বাড়িতে আমি কোন মুখে আবার যাব রে? কেন? তুমি তোমার নিজের বাড়িতে যাবে, তাতে কার কি বলবার আছে? কিন্তু আমি যে বিয়ে করে ফেলেছি। তা বিয়ে কি কেউ করে না? বিয়ে করেছো বলে কি কাকাবাবু কাকিমা তোমায় তাড়িয়ে দেবেন? তারা তো তোমার জন্য ভেবে ভেবে হয়রান। এই যে তুমি এতদিন বাইরে আছো, ওদেরও কি কম কষ্ট হচ্ছে ভাবছ? লক্ষ্মীতে এই কথার কোনো উত্তর দিলে না। দীপঙ্কর বললে, তাছাড়া তোমাকে এখানে রেখে আমিই বা যাই কি করে বলো তো? আমারও তো রাত্রিরে গিয়ে ঘুম হবে না। আমিও তো শুয়ে শুয়ে কেবল তোমার কথাই ভাবব। লক্ষ্মীটি বললে, তার চেয়ে তুই এখানে থাক না। থাকতে পারবি না এখানে? আমি? দীপঙ্কর যেন মুশকিলে পড়ল হঠাৎ। বললে, আমি? লক্ষ্মীটি বললে, হ্যাঁ, থাক না। যেই কদিন শম্ভু না আসে সেই কদিন তুই থাক না আমার সঙ্গে। তুই থাকলে আমার তবু একটু ভয় কমবে। ওই চীনেদের ছেলে আছে একটা, সেই আমায় খাবার এনে দেয় দোকান থেকে। সেই আমার গয়নাগুলো বেচে টাকা এনে দিয়েছে। তুই থাকলে তাকে আর বলতে হবে না। থাকবি? কিন্তু কি যেন বলতে গিয়েও থেমে গেল দীপঙ্কর। এক ঘরে একসঙ্গে লক্ষ্মীদির সঙ্গে থাকা কেমন যেন লোভ হলো দীপঙ্করের। লক্ষ্মীদি বললে, এখানে তোর কোনো অসুবিধে হবে না। তুই থাক। তুই থাকলে আমার খুব উপকার হবে রে। দীপঙ্কর কি বলবে কিছুই ভেবে পেলে না। থাকতে যেন তার খুব লোভ হচ্ছে। তোর মার কথা ভাবছিস বুঝি? তোর মাকে গিয়ে বলতে পারবি না যে লক্ষ্মীদির কাছে শুয়েছিলুম? তোর মা তো আমাকে চেনে। না লক্ষ্মীদি, তাহলে যে জানাজানি হয়ে যাবে সব। সবাই যে জেনে ফেলবে। আর আমি যে বলেও আসিনি, জামা কাপড়ও নিয়ে আসিনি কিছু। আমি থাকতে পারবো না। তার চেয়ে তুমি চলো। আমি যাব? লক্ষ্মীদি যেন নিজের মনে কী সব ভাবতে লাগলে। দীপঙ্কর বললে, চলো না। তোমাকে এরকম করে একলা ফেলে যেতে ইচ্ছেই করছে না আমার। সারা রাত এইখানে এরকম করে একলা পড়ে থাকবে? শেষকালে যদি কোনো বিপদ আপদ হয়? লক্ষ্মীদি বললে, রাত্রে এক একদিন খুব হইচই হয় রে বাইরে, জানিস? আমি একেবারে ঘুমোতে পারি না। তা দাতারবাবু যদি আর না আসে? লক্ষ্মীদি বললে, না রে, সে আসবেই। আমাকে নিয়ে কীরকম বিপদে পড়েছে বলতো? সেও তো আমাকে বলে বাড়ি চলে যেতে। কিন্তু আমিই বা যাই কী করে তাকে এই বিপদের মধ্যে ফেলে রেখে? বল। কিন্তু তুমি এখানে থেকেই কি তাকে কিছু সাহায্য করতে পারবে? তা তো পারবো না জানি, তবু তো বিপদের সময় তাকে ফেলে যাওয়া কি ভালো? তার চেয়ে এক কাজ করো না। কি কাজ? দীপঙ্কর বললে, তার চেয়ে তুমি বাড়ি গিয়ে বরং তোমার বাবাকে বলে টাকা কড়ি জোগাড় করে দাতারবাবুকে পাঠিয়ে দাও। তাতেই তো বেশি সাহায্য করা হবে। লক্ষ্মীদি বললে, কিন্তু আমাকে কি কেউ বিশ্বাস করবে? কেন করবে না? তুমিও তো বাড়ির মেয়ে। নিজের বাবা কি নিজের মেয়েকে ফেলতে পারে? লক্ষ্মীদি খানিকক্ষণ নিজের মনে কি যেন ভেবে নিলে, তারপর বললে, তাহলে তাই চল, তোর সঙ্গেই বাড়ি চলে যাই। দীপঙ্কর লাফিয়ে উঠল, বললে, যাবে তুমি? তাহলে শিগগির চলো, সন্ধে হয়ে আসছে। দাঁড়া, দু একটা জিনিস গুছিয়ে নিই। এই কদিন যে কিভাবে কাটিয়েছি এখানে, একটাও লোক নেই যে তার সঙ্গে দুটো কথা বলি। কতদিন ঘরটা যেন ঝাঁটি দেয়া হয়নি। দীপঙ্কর বললে, এখনো সব থাক না লক্ষ্মীদি। লক্ষ্মীদি জামা কাপড়গুলো গুছোতে গুছোতে বললে, এইসব একেবারে ভূতের বাড়ি হয়ে গেছে জানিস? তা একদিনে কি আর পরিষ্কার হবে এইসব? এ যেমন আছে থাক না। লক্ষ্মীদি বললে, কিন্তু এত নোংরা রেখে যায় কি করে বলতো? ঝিটি কেউ নেই তোমার? লক্ষ্মীদি বললে, একটা চাকর ছিল শম্ভুর,
মাইনে দিতে পারেনি বলে সেও চলে গেছে কদিন হলো। আর ও তো বাড়ি আসছে না মোটেই। এই দেখ না, শালপাতার ঠোঙাই করে খাবার এনে দিয়েছিল ছেলেটা, সেগুলোই পড়ে আছে এইখানে। বাইরে ফেলতেও ভয় করত। ভাবতাম যদি কেউ দেখে ফেলে। জানো লক্ষ্মীদি, ওরা কেউ জানে না যে দাতারবাবু এইখানে কলকাতায় এসেছে। সবাই জানে এখনও বুঝি বর্মায় ব্যবসা করছে সে। মনে আছে সেদিন লক্ষ্মীদি অনেক কথাই বলেছিল ওইটুকু সময়ের মধ্যে। কেবল দাতারবাবুর কথাই বলেছিল সারাক্ষণ। জানিস, আমার জন্যই ওর এই দুর্ভোগ। নিজের আত্মীয় স্বজন, নিজের ব্যবসা, নিজের ভবিষ্যৎ সমস্ত জলাঞ্জলি দিয়েছে শম্ভু। আর আমি ওর অসুখের সময় এখানে না এসে থাকতে পারি? সেই জন্যই তো একদিন কালীঘাটের মন্দিরে গিয়ে বিয়ে করে ফেললাম। ভাবলাম চিরকাল তো আর টাকার কষ্ট থাকবে না ওর। আর টাকার কষ্টটাই কি সংসারে বড়? দীপঙ্করের কেমন যেন লক্ষ্মীদের কথাগুলো শুনতে শুনতে মনে হলো টাকাটা সত্যি বোধহয় বড় নয়। তুই বল না, মনে সুখ না থাকলে টাকা থেকে কি হবে? এই কদিন এখানে আছি, শম্ভু যদি থাকতো এখানে, আমার কি কোনো কষ্ট হতো? সত্যিই তো। দীপঙ্কর ভাবলে কষ্টের মধ্যে এত ময়লা শাড়ি পরেও লক্ষ্মীটি যেন আরও সুন্দর হয়ে উঠেছে। শম্ভু থাকতো না বলে খুব ভয় করতো আমার। আর তাছাড়া তো আমার আর কোনো ভাবনাই ছিল না। একটা একটা করে সোনার গয়না বেচে দিয়েছি আর খেয়েছি। এইবার ভাবছিলাম যখন সব চুড়িগুলো ফুরিয়ে যাবে তখন কি করব। তা এমন সময় ঠিক তুই এসে পড়লি। তা দাতারবাবু একবার খোঁজ নিতেও আসে না তোমার? একবারও ভাবছে না কি করে তোমার চলবে? লক্ষ্মীটি বললে, কি করে আসবে বল? অনেক টাকা দেনা হয়ে গেছে রে। সেই টাকাটা জোগাড় করতে না পারলে তো আর আসতে পারছে না। তবু তো মাঝে মাঝে হঠাৎ এক একদিন রাত্রিরে লুকিয়ে লুকিয়ে আসে। দীপঙ্করের সত্যিই ভয় হলো। বললে, কিন্তু সত্যি যদি টাকাটা জোগাড় না হয় তাহলে কি পুলিশ ধরবে? লক্ষ্মীটি বললে, তাই তো খুব ভয়ে ভয়ে আছি রে দীপু। কি যে হলো? দীপঙ্কর জিজ্ঞেস করলে, কিন্তু সত্যি যদি পুলিশে ধরে ফেলে তখন কি হবে? তুমি তখন কি করবে? লক্ষ্মীটি জিনিসপত্রগুলো গুছাচ্ছিল, এই কথার উত্তর দিলে না। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তোমার কাছে এখন গাড়ি ভাড়ার পয়সা আছে তো লক্ষ্মীটি? আমার কাছে কিন্তু ট্রাম ভাড়ারও পয়সা নেই, আর একটা অচল 5 টাকার নোট আছে শুধু। লক্ষ্মীটি হঠাৎ মুখ ফেরালে, তারপর বললে, তোর কাছে টাকা নেই? না। লক্ষ্মীটি কি যেন ভাবলে খানিকক্ষণ। দীপঙ্কর বললে, আমি কালীঘাটে গিয়ে না হয় টাকা নিয়ে আসবো। এই যাবো আর আসবো, 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। তুমি একটু অপেক্ষা করো। কার কাছ থেকে নিয়ে আসবি? সতীর কাছ থেকে। না, দরকার নেই। দীপঙ্কর বললে, তাহলে মার কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। মার কাছে 2-1 টাকা থাকে। না, তারও দরকার নেই। আমার এই 2 গাছা চুড়ি আছে, এইটা বেচে তুই নিয়ে আয়। লক্ষ্মীদি হাতে চুড়িটা খুলতে গেল। বললে, এই টেনে তুই। শম্ভুর সুদিন এলে আবার আমার চুরি হবে। তুমি তাহলে খালি হাতে থাকবে? হঠাৎ বাইরে যেন আবার কে সজোরে কড়া নাড়তে লাগলো। দুজনেই চুপ করে রইল। সমস্ত ঘরটার মধ্যে দীপঙ্কর আর লক্ষ্মীদি যেন আরো ঘনিষ্ঠ হয়ে গেল কিছুক্ষণের জন্য। লোকটা কড়া নাড়ছে, আর বউবাজারের রাস্তার ট্রামের গুম গুম শব্দ আসছে ভেতরে। লক্ষ্মীদি আরো কাছে সরে এলো। দীপঙ্করের মনে হলো যেন ভয় পেয়ে গেছে লক্ষ্মীদি খুব। চারিদিকে চাইতে লাগলো ভয়ে ভয়ে। অন্ধকার হয়ে এসেছে ঘরের ভেতর। উত্তর দিকের একটা ফাঁক দিয়ে একটু আগেও আলো আসছিল, সেটাও এখন আর নেই।
দীপঙ্করের কেমন যেন ভয় করতে লাগলো, যদি লোকটা দরজা ঠেলে ঠেলে শেষকালে ভেঙে ফেলে দরজাটা, যদি ভেতরে ঢুকে পড়ে। লক্ষ্মীদি বললে, কিছু না বললেই লোকটা চলে যাবে, রোজই এরকম হয়। সত্যি তাই হলো। খানিক পরে শব্দটা থেমে গেল, বোঝা গেল লোকটা চলে গেছে। দীপঙ্কর বললে, না লক্ষ্মীদি, তোমাকে আর এখানে আমি থাকতে দেব না, তুমি এক্ষুনি চলো। লক্ষ্মীদি কথা বললে না। দীপঙ্কর চেয়ে দেখলে লক্ষ্মীদির চোখ দুটো কেমন ছলছল করছে। লক্ষ্মীদি বললে, না রে, তুই বরং যা, আমি এখানেই থাকি, আমার যা হবার তাই হবে। দীপঙ্কর বললে, কিন্তু তুমি এখানে থাকবে কি করে, যদি কিছু হয় তোমার? কি আবার হবে আমার? কিছুই হবে না, দেখিস। তুমি এই পাড়া চেনো না লক্ষ্মীদি, এখানে গুন্ডারা থাকে, এরা তোমায় খুন করে ফেলতে পারে। এ বড় সর্বনেশের জায়গা, এখানে তুমি টিকতে পারবে না, আমি বলে দিচ্ছি। লক্ষ্মীদি বললে, না রে, তুই জানিস না, আমার যাওয়া চলে না, আমার যাওয়াটা উচিত নয়। কেন? গেলে দোষ কি? সতীর ভয়ে যাচ্ছ না? লক্ষ্মীদি হাসল, বলল, না রে, সেই ভয় নেই, তো দাতার বাবুর জন্য। মানুষটা কোথায় কোথায় ঘুরছে, কি করছে, খেতে পাচ্ছে কি না পাচ্ছে, এই সময় আমি নিজের বাড়িতে আরাম করে থাকব, আর সেই মানুষটা খেতে পাবে না, আর আমি আরাম করে খাবো? কিন্তু দুজনের কষ্ট পাওয়ার চাইতে তো একজনের কষ্ট পাওয়াটা ভালো। দাতারবাবু ব্যাটা ছেলে, তিনি যা হোক করে চালিয়ে নিতে পারবেন, কিন্তু তুমি তো মেয়ে মানুষ, এমন কষ্টের মধ্যে থাকতে পারবে কেন? লক্ষ্মীদি বললে, পারবো রে, পারবো, খুব পারবো। সে যদি কষ্ট করতে পারে, আমি কেন কষ্ট করতে পারবো না? তুই চলে যা দীপু, আমি এখান ছেড়ে কোথাও যাব না। দীপঙ্কর দ্বিধায় পড়ল, বললে, কিন্তু দাতারবাবুকে যদি শেষ পর্যন্ত পুলিশে ধরে নিয়ে যায়, তখন তখন কি করবে? লক্ষ্মীদি বললে, সে তখনকার কথা তখন ভাবব, কিন্তু একবার যদি সর্বনাশ ঘটে যায়, তখন তোমাকে কে বাঁচাতে আসবে বলো তো? কে দেখবে তোমাকে? কে তোমার কষ্ট বুঝবে শুনি? তোমার বাবা রইলেন সেই দূর দেশে, সতীও হয়তো চলে যাবে এখান থেকে, তখন কে দেখবে তোমায়? লক্ষ্মীদি দীপঙ্করের দিকে চাইলে, বললে, কেন? তুই তুই আমাকে দেখবি না? সেই আমার কথাই তো তুমি শুনছো না, সেই জন্যই তো আমি তোমাকে বারবার আমার সঙ্গে যেতে বলছি। লক্ষ্মীদি বললে, কিন্তু তোর দাতারবাবু যদি কখনো আসে? মাঝে মাঝে এক একদিন লুকিয়ে লুকিয়ে আসে সে, এসে শেষকালে যদি আমাকে না দেখতে পায়, দরজায় তালা বন্ধ দেখে যদি ফিরে যায়, কিন্তু যখন তোমার হাতে সোনার চুড়িগুলো ফুরিয়ে যাবে, তখন কি করবে? কি খাবে শুনি? না হয় খাবো না। বাহ, না খেয়ে লোকে বাঁচতে পারে নাকি? লক্ষ্মীদি বললে, পারে, পারে রে। তুই বিয়ে কর, বিয়ে করলে বুঝবি, স্বামীর জন্য স্ত্রী না খেয়েও থাকতে পারে। দীপঙ্কর অবাক হয়ে গেল লক্ষ্মীদির কথাগুলো শুনে। এই কদিনের মধ্যেই লক্ষ্মীদি এমন হয়ে গেছে? বললে, কিন্তু এই ঘর তো তোমাদের ভাড়া নেওয়া, যখন বাড়িওয়ালা 1 মাস পরে ভাড়া চাইতে আসবে, তখন তখন কোত্থেকে ভাড়া দেবে? আর তখন ভাড়ার টাকা না দিলে যদি ঘর থেকে বার করে দেয়? লক্ষ্মীদি বললে, তা তো বার করে দেবেই, ভাড়া না দিলে বাড়ি বার করে দেবে না? কিন্তু তখন তোমার কি হবে? লক্ষ্মীদি বললে, আমার মতো যাদের স্বামী বাড়ি ভাড়া দিতে পারে না, তাদের যা হয় আমারও তাই হবে। তবু তুমি আমার কথা শুনবে না? লক্ষ্মীদি বললে, তুই বড় অবুঝ ছেলে দীপু,
তোকে তো বারবার করে বলছি, তা হয় না, আমার যাওয়া চলে না। তবে আমি চললুম। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করে আমার কথা, কিছু যেন বলিস নি, বুঝলি? দীপঙ্কর কোনো উত্তর দিলে না। দীপঙ্কর চলেই যাচ্ছিল। লক্ষ্মীদি বললে, মাঝে মাঝে আসিস কিন্তু, বুঝলি? যেন ভুলে যাসনি আমাকে। তারপর হঠাৎ আবার ডাকলে, বললে, হ্যাঁ রে, তোর কাছে ট্রাম ভাড়ার পয়সা আছে তো? হঠাৎই মনে পড়ল দীপঙ্করের। দরজার কাছে যেতে যেতে দাঁড়িয়ে পড়ল। বললে, 3টে পয়সা কম আছে লক্ষ্মীদি, তোমার কাছে হবে? তারপরে একটু পরেই বললে, ঠিক আছে, না হয় হেঁটেই চলে যাব। অমনি রাগ হয়ে গেল ছেলের। দিচ্ছি পয়সা, নিয়ে যা। দীপঙ্কর বললে, আমি তোমাকে কালকেই ফেরত দিয়ে যাব পয়সাটা। সত্যি দিস কিন্তু। এই বলে লক্ষ্মীদি হাসল। আর তোর সেই 5টা টাকার নোট দাতারবাবু আর দিতে পারবে না এখন, বড় বিপদে পড়েছে, দেখতেই তো পাচ্ছিস। সেজন্য তুমি ভেবো না লক্ষ্মীদি, তোমাকে এই জায়গায় ফেলে রেখে যেতে মনটা কেমন করছে। আমার যদি টাকা থাকতো, আমি যদি চাকরি করতুম, আমি তোমার সব টাকা মিটিয়ে দিতুম। দীপঙ্কর দরজাটা খুলে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল। লক্ষ্মীদি বললে, সতীকে যেন আবার আমার কথা বলিস নে, জানিস? আর কাকাবাবু কিংবা কাকিমাকেও বলিস নে। না, বলবো না।